আমাদের কমিউনিটির বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা অনেকেই আছেন যে দীর্ঘদিন গ্রিন কার্ড হোল্ড করছেন কিন্তু সিটিজেনশিপের কখনো চিন্তা করেননি বা সিটিজেনশিপ নেননি। ইভেন অনেকেই দেশে যাচ্ছেন আসছেন, মানে কখনো ভাবেননি যে না সিটিজেনশিপ পরীক্ষাটা দেওয়া উচিত। আপনি যদি সিটিজেন না ভোট দিতে পারতেছেন না। অনেক কিছুতেই যে ফ্যাসিলিটিস আপনি ইউএস সিটিজেন হওয়ার পরে পাবেন, গ্রিন কার্ড কিন্তু আপনার সেম না। ম্যানুয়াল আপনি সার্টিফাইড মেইল করবেন, ওরা মেইল পাবে, মেইল খুলবে, আপনাকে মেইল দিবে, আপনি মেইল পাবেন। লেংদি প্রসেস। আচ্ছা, অনলাইন যদি আপনি সাবমিট করেন ফাইল, লট ফাস্টার। পাসপোর্টটা আপনার সাথে থাকা, আপনি কতদিন টোটাল ছিলেন দেশের বাইরে, টাইমগুলোকে তো আপনার এক্সক্লুড করতে হবে। মোর দেন 3 মান্থ ছিলেন, কতবার ছিলেন, মোর দেন 4 মান্থ ছিলেন। এই মুহূর্তে আসলে ট্রাভেল, বিশেষ করে অ্যাব্রোডের ট্রাভেলের কি অবস্থা? এটা কি কতটা, মানে যেরকম রিউমার ছিল কিছুদিন আগেও, এখন কি সেটা কমে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। রিউমার আগেও ছিল, স্টিল রিউমার আছে। রিউমার ইজ এ রিউমার। আচ্ছা, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার কি পরিচিত কেউ কোনো সমস্যা ছিল, না, কার ছিল, আমি শুনছি ওনার কাছ থেকে, ওকে, উনি কে? ওই আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। দিস ইজ এ রিউমার। উনি আইদার ফেসবুকে কেউ কিছু বলছে এরকম শুনছে, অথবা কোন ফ্রেন্ড কিছু বলছে উনি সেটা শুনছে। এটাকে উনি এখন বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক সময় যেটা হয়, যার নিজের কাগজ নেই সে আর একটু বেশি করে আরেকজনকে হার্ড টাইম দেওয়ার জন্য এরকম একটা ভয় দেখানো একটা ব্যাপার স্যাপার কাজ করে, যে আমারও নাই, আমি যখন যাবোই না ওরা একটু ভয় দেখাই দিই। কাইন্ড অফ লাইক দিস। ইজ এ রিউমার, ইজ এ রিউমার। ওকে, তার মানে আপনি বলছেন এরকম কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এই যেমন আমরা দেখি গ্রিন কার্ডের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, অনেকেই বলছেন যে 6 মান্থ পর্যন্ত থাকা যায়, কিন্তু এরপরে যখন এক্সটেন্ড করতে হয় কিছু প্রসেস মেনটেন করতে হয়, অথবা অনেকে সেই প্রসেস মেনটেন না করে হয়তো কোনো ইমার্জেন্সি কারণে হয়তো বা ভুলে, বিশেষ করে বাবা মাদের ক্ষেত্রে এটা হয়, এটা হচ্ছে, সেটা থেকে উত্তরণের আসলে কি উপায়, সেটা কিভাবে আপনারা সেখানে হেল্প করতে পারছেন? ধন্যবাদ। যদি কারো গ্রিন কার্ড থাকে, উনি যদি লেস দেন 6 মান্থ থাকেন, উনি যে পরবর্তীতে দেশের নাগরিক হবেন, আই মিন 3 ইয়ার্স অর 5 ইয়ার্স পরে, সেটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওনার ওই টাইমটা উনি এলিজিবিলিটি রাখবেন। কোনো কারণে যদি 6 মান্থের ওভার স্টে করেন দেশের বাইরে, তখন ওনার এলিজিবিলিটিটা নষ্ট হচ্ছে। আচ্ছা, আবার কন্টিনিউ ওনাকে 5 ইয়ার্স থাকতে হবে নন স্টপ, লেস দেন 6 মান্থ দেশের বাইরে। যদি এটাকে এক্সাম্পল দিয়ে বলি, লেটস সি আপনি 2015 সাল থেকে দেশে আছেন, এখন 2025 সাল, সামহাও আপনার গ্রিন কার্ড 2021 সালে হয়েছে, ওকে। আপনি 4 বছর এদেশে আছেন উইথ গ্রিন কার্ড। 4 বছরের মধ্যে আপনার একাধিকবার বাংলাদেশ যাওয়া ছিল, আপনি হয়তো 1 মাস 2 মাস 15 দিন এরকম ছিলেন, ওকে। লাস্ট ইয়ারে আপনি কোনো কারণে 6 মাসের ওভার ছিলেন। আচ্ছা, মানে শেষ বছরে আপনার 4র্থ বছরে যখনই আপনি থাকলেন মোর দেন 6 মান্থ, আপনার ওই টাইমটা 0। আবার আপনার 5 বছর কাউন্টিং শুরু হবে 2024-এর পর থেকে। সেজন্য সবাই বলে যে আপনি লেস দেন 6 মান্থ থাকবেন। আর সেক্ষেত্রে ফিজিক্যালি ইউএসএ তে কতদিন স্টে করতে হবে, এরকম কোনো কি বাধা ধরা আছে? যদি লেটস সি আপনি গ্রিন কার্ড থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, সিটিজেন হিসেবে যাবেন, ক্লোজ টু 5 ইয়ার্স। 5 ইয়ার্সের পর আপনি পাচ্ছেন, আর আপনি প্রসেস করতে পারেন আরো 6 মান্থ আগেই। অ্যাপ্লিকেশন আপনি প্রসেস করতে পারেন, কাগজপত্র লাগাইতে পারেন, বুঝাইতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে আপনি বলছেন যদি তার প্রয়োজন হয় যে না আমাকে 6 মাসের বেশি থাকতে হচ্ছে, আপনি তাহলে তাদের কি কি প্রসেসগুলো মেনটেন করতে হয়? ওয়ান্স ইন আ ওয়াইল, যেটা আমি বলতেছিলাম, যদি ওয়ান্স ইন আ ওয়াইল কোনো রিজনে আপনার 6 মাস ওভার হয়ে গেছে, সেটা আপনার কিছু করতে হবে না। বাট যদি প্র্যাকটিসে হয়, অলওয়েজ আপনি দেশে বেশি থাকেন, এই জায়গায় কম থাকেন, আপনি এয়ারপোর্টে নামবেন, হয়তো আপনাকে বলবে যে আপনি এগেইন আপনি দেশের বাইরে বেশি ছিলেন, এই জায়গায় কম ছিলেন, তাইলে আপনি B1 ভিসা ইউজ করেন, গ্রিন কার্ড আপনি সারেন্ডার করেন। অথবা ওরা আপনাকে, আমাদের মধ্যে আরেকটা রিউমার আছে যে আমি একবার ছিলাম কোনো কারণে, ওর 2 মাস আগে একবার দেশে গিয়ে আসি, এখন আমার মা বাবা কেউ না কেউ অসুস্থ, আবার আমাকে যেতে হবে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য। অনেকে ভয় দেখাচ্ছেন না, আপনি গেলে আপনাকে আটকাবে। ইউএস এভাবে আটকায় না, এভাবে কাউকে এভাবে করে না। ইয়েস, যদি ওরা কোনো ধরনের সাসপেক্ট আপনাকে মনে করে, ওরা আপনাকে আগে বলবে যে দিস ইজ তোমার সমস্যা, তুমি এটা ফিক্স করো। প্লাস কেউ এগেইন অ্যান্ড এগেইন 3 মান্থ 4 মান্থ 6 মান্থ দেশের বাইরে থাকে, আপনি এয়ারপোর্টে নামবেন জেএফকেতে, সেজন্য আপনি রাইডেতে বলবেন না তুমি চলে যাও, আপনাকে ওরা স্ট্যাম্পিং করবে আপনার পাসপোর্টে, ওয়ার্নিং ওর রিটেন আপনাকে দিবে যে নেক্সটে যদি তুমি মোর দেন 6 মান্থ থাকো, আইদার তুমি রিএন্ট্রি পারমিট নিয়ে যাবা, মোর দেন 1 ইয়ার যদি থাকো রিএন্ট্রি পারমিট নিবা, ওর তুমি তোমার গ্রিন কার্ড সারেন্ডার করো, তুমি ভিজিট ভিসায় থাকো, V1 V2 ভিসায় থাকো, অথবা তুমি গ্রিন কার্ড সারেন্ডার করো। আপনি নামবেন আর সাথে সাথে আপনি গ্রিন কার্ড ক্যান্সেল করে দেবেন না,
they don't তার do it. মানে হচ্ছে একটা প্রসেসের মধ্যে বা ওয়ার্নিং আপনাকে ওয়ার্নিং আগে দিবে, আপনি ফলো আপ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখন তো আসলে যেই পরিস্থিতি চলছে, বিশেষ করে এই ইউএস এর ইনসাইডে আপনি ইমিগ্রেশনে বিভিন্ন নতুন নতুন রুলস যোগ করা হচ্ছে, Yes. নতুন নতুন ল গুলোকে আবার অ্যাক্টিভ করা হচ্ছে, আমরা Yes. দেখতে পাচ্ছি সেটা এক ধরনের চাপ প্রয়োগের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে যদি আপনি কম্পারেটিভলি চিন্তা করতে যান তাহলে হয়তো সিটিজেনদের একটু সুবিধা রয়েছে, কিন্তু আমাদের কমিউনিটির বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা অনেকেই আছেন যে দীর্ঘদিন গ্রিন কার্ড হোল্ড করছেন কিন্তু সিটিজেনশিপের কখনো চিন্তা করেননি বা সিটিজেনশিপ নেননি। ইভেন অনেকেই দেশে যাচ্ছেন আসছেন, মানে কখনো ভাবেননি যে না সিটিজেনশিপ পরীক্ষাটা দেওয়া উচিত বা এটা নেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আপনি তো একজন মানে সার্টিফাইড প্যারালিগাল, আপনি তো দীর্ঘদিন মানে এদের সঙ্গে কাজ করেন এই ব্যাপারগুলো নিয়ে, আপনার কাছে কি মনে হয় এখন কতটা জরুরি আসলে যদি কারো সিটিজেনশিপ মানে এলিজিবল হয়ে থাকে, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য, ইন্টারভিউ ফেস করার জন্য কতটা দরকার এখন এই মুহূর্তে? এরকম দরকারটা সবসময় ছিল, এখন একটু বেশি দরকার। এই প্রশাসন, ট্রাম্প প্রশাসন কিন্তু ক্ষমতায় আসছে ইমিগ্রেশনের এগেনস্টে বলে, আমি এরকম করব, আমি এরকম চেঞ্জ করব, আমি এরকম করব। তো যেহেতু তাদের কমিটমেন্ট ছিল, যদি পুরাও রক্ষা না করে কিছুটা তো করবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো সেই হিসাবে যদি আমার আপনার কারো এলিজিবিলিটি টাইম যদি হয়, অবশ্যই উনি সময় নষ্ট না করে উনার অ্যাপ্লাই করা উচিত। আমরা এদেশে আসি কিন্তু ফাইনাল আমাদের ডেস্টিনেশন কিন্তু আমাদের সিটিজেনশিপ হওয়া, ইউএস পাসপোর্ট আমাদের নেওয়া, এবং সিটিজেনশিপ পেলে অনেক সুবিধাও পাওয়া যায়। ইয়েস, অল ফ্যাসিলিটিস আপনার থাকবে। গ্রিন কার্ডের তুলনায় অনেক কিছু আপনার ফ্যাসিলিটিস বেশি পাবেন। আপনি সব লেটস যদি বলি আজকে ভোটার অধিকার, কথার কথা, নেক্সট ভোট আসবে। সো আপনি যদি সিটিজেন না, আপনি ভোট দিতে পারতেছেন না। অনেক কিছুতেই যে ফ্যাসিলিটিস আপনি ইউএস সিটিজেন হওয়ার পরে পাবেন, গ্রিন কার্ড কিন্তু আপনার সেম না। ইয়েস, আপনি গ্রিন কার্ডেও থাকতে পারতেছেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, কোনো সমস্যা নাই। বাট যদি আপনার এলিজিবিলিটি আসে, সিকিউরিটি এবং আপনি যদি এবং আপনার অল ফ্যাসিলিটিস, বেটার ফ্যাসিলিটির জন্য অবশ্যই যদি আপনার সময় হয়, আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন আপনার সিটিজেনশিপের জন্য। সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কি কি চেক লিস্টে প্রয়োজন হয়, কি কি জিনিসের দরকার হয় আসলে? অনেকে হয়তো এই জিনিসগুলো এখনো কনফিউজড রয়েছে। মানে আপনি তো একটা বললেন 5 ইয়ার্স অথবা একটা স্টে করতে হবে ফিজিক্যালি, দেন আর কি কি প্রয়োজন রয়েছে? পাসপোর্টটা আপনার সাথে থাকা, আপনি কতদিন টোটাল ছিলেন দেশের বাইরে, টাইমগুলোকে তো আপনার এক্সক্লুড করতে হবে। মোর দেন 3 মান্থ ছিলেন, কতবার ছিলেন, মোর দেন 4 মান্থ ছিলেন, কতবার ছিলেন, ওই টাইমটাকে টোটাল টাইম থেকে আপনাকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা, টোটাল টাইম আপনি দেশের কতদিন বাইরে ছিলেন এটা কিন্তু আপনি মাইনাস করবেন। এর দুইটা জিনিস কাজ করে, একটা হলো আমার এলিজিবিলিটি আসা, আরেকটা হচ্ছে আমার এলিজিবিলিটি আছে বাট অ্যাবসেন্স আমার কতদিন বেশি ছিল, অ্যাবসেন্স টাইমটা গ্যাপ ফিল আপ করা। আচ্ছা, দুইটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এগুলো করার পরে, আবেদন করার পরে এখন যে পরিমাণ আমরা অনেক দর্শকে আমাদেরকে বলছেন যে প্রচুর ব্যাকলগ, এখন আবেদন করলে হয়তো 1 ইয়ার 2 ইয়ার ওয়েট করতে হচ্ছে, সেক্ষেত্রে কি মনে হয় এখন আসলে আবেদন করলে কত দিনের মধ্যে ইন্টারভিউ ডেট কেউ পেতে পারে? অনেস্টলি আমি বলবো এটা লাখ। আমরা যাদেরকে সিটিজেনশিপের অ্যাপ্লাই করি এমনও হচ্ছে যে অন টাইম থেকে কারো আগে আসে, আমরা বলি 90 ডেজ, হয়তো চলে আসে কারণ লেস দেন 90 ডেজ। ইয়েস। আচ্ছা, আবার কারো আসে ইয়েস মোর দেন 1 ইয়ারও হয়ে যায়। কেন কিভাবে হচ্ছে সেটা জানি না, বাট আমার ব্রেন যা বলে, হয়তো লেটস সে এক্সাম্পল আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আসছে, আপনি ওই ফাইলটা ফুল করছেন, কোনো কারণে হয়তো আপনি ফাইলটা ডান করেন নাই, ওর আপনি চেক আপ করতে একটু সময় নিচ্ছেন। আর একজন কোনো অফিসার কাছে ছিল যে হয়তো কুইক পাওয়ার সাথে সাথে উনি এ টু জি যতটুকু দরকার ফ্রাইডে তো উনি করে দিয়েছে। এমনও কি আমি গত সপ্তাহে একজনে সব কিছু করে দিলাম, 3 দিনের মধ্যে ওনার অ্যাপ্রুভাল চলে আসে। সারপ্রাইজিং যে পুরো অ্যাপ্রুভাল রাইডওয়েতে ওরা দিয়ে দিয়েছে উইদিন 3 ডেজ। অল ডকুমেন্ট ওরা সাবমিট করছি, অনলাইনে আগে ছিল আপনার এখন স্টিল অনেকে ম্যানুয়াল করে, ম্যানুয়ালের তুলনায় অনলাইন করাটা ভালো। অনলাইন পাসটা ওদের কাছে ম্যানুয়ালের তুলনায় ম্যানুয়াল আপনি সার্টিফাইড মেইল করবেন, ওরা মেইল পাবে, মেইল খুঁজবে, আপনাকে মেইল দিবে, আপনি মেইল পাবেন, লেংথি প্রসেস। আচ্ছা, অনলাইন যদি আপনি সাবমিট করেন ফাইল, লট ফাস্টার, ওরা পাচ্ছে রাইডওয়েতে, অনলাইনে দেখবে, চেক করবে। সেই ক্ষেত্রে আপনি বলছেন মানে অ্যাপ্লাই করার পরে এটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে অফিসারের উপরে, বা আপনি যেটাকে বলেন লাকের যে উপরে। অফিসারটা কাজ করতে ওনার কাছে যদি 50টা ফাইল হয়, ওনাকে 50টা কাজ করতে একটু সময় লাগবে, যদি 5টা ফাইল হয় একটু ফাস্টার হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাদের কমিউনিটি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের কথা আমি বারবার, তাদের একটা ভয় কাজ করে যে ইন্টারভিউ ফেস করা বা পরীক্ষা দেয়া, কি ধরনের পরীক্ষা হবে, কিভাবে হবে। যদিও বা এখন অনেক পরিবর্তন আসছে, এর আগে যেমন কিছু কোশ্চেন ছিল সেগুলো এখন চেঞ্জ করানো হয়েছে, তো পরিবর্তন নিয়মিতই হচ্ছে, ইংলিশে প্রেফারেন্সের উপরে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আসলে কি কি জিনিসগুলো আসলে আফটার অ্যাপ্লাই এর পরে আপনি মানে আপনার কাছে কি মানে কি কি সাজেশন আপনি দিবেন যে এই জিনিসগুলো মেনটেন করলে ইন্টারভিউটা স্মুথলি ফেস করতে পারে,
কোয়েশ্চেনগুলো ভালো করে আনসার করতে পারে এবং তার পাওয়াটা অনেক বেশি পরিমাণে ইজি হবে, মানে আবার ঝুলে যাবে না। সেক্ষেত্রে আপনার কি মনে যেটা হয়? আপনি বললেন যে বয়স্কদের ক্ষেত্রে একটু ভোকাবুলারি জিনিসটাই হয়। লেটস সে আপনি একটা প্রশ্ন আমাকে করলেন, সামহাও আমি বুঝতে পারি নাই। অনেকের মধ্যে ভয় কাজ করে, আর অনেকের মধ্যে হয়তো কিছুটা বুঝতে পারে এবং অনেকটাই বুঝতে পারে নাই। তো উনি তখন কোয়াইট হয়ে যায় অ্যান্সার না করে, আমি জানি না। তো ওই ক্ষেত্রে যেটা হয়তো ভোকাবুলারির জন্য যেটা করা উচিত, যদি বয়স্ক হয় লেটস সে দাদা দাদি নানা নানি, হ্যাঁ, ওর কারো আব্বা আম্মা বয়স্ক থাকতে পারে, ওনারা ওনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইউটিউবে কিন্তু অনেক ইন্টারভিউ পাওয়া যায়, মক ইন্টারভিউ যাকে বলে। আপনি ওই জায়গাতে যে প্র্যাকটিস করেন না, ওরা যে সমস্ত কোশ্চেনগুলি করে সিমিলার প্রশ্নগুলি, সেক্ষেত্রে ওরা কি ধরনের কোশ্চেনগুলো বেশি প্রায়োরিটি দিচ্ছে? আপনাকে যেটা বলবে সাধারণত বলে লাইক লেটস সি 4th of July নিয়ে আপনাকে হয়তো বলছে, ওর আপনাকে বলছে যে ফ্ল্যাগে কয়টা স্টার থাকে, হ্যাঁ, ওই জিনিসটা হয়তো আপনাকে মানে আমেরিকা রিলেটেড কোশ্চেন, ও থাকবে আমেরিকা রিলেটেড কোশ্চেনই। আপনাকে যে সমস্ত অনেকগুলো কোশ্চেন করবে, এর মধ্যে কোনো একটা কোশ্চেন বলবে আপনাকে লেখার জন্য, হয়তো আপনি বুঝতে পারেন নাই যে আপনাকে কি বলছে লেখার জন্য। সো এগুলি যদি আমরা যত বেশি প্র্যাকটিস করব, অনলাইনে প্র্যাকটিস করা যায়, ইউটিউবে আছে ইউটিউবে প্রাকটিস করা যায়, আরো ভালো হয় যদি নিজেরা ঘরে যদি বাজারে প্রচুর বুকলেট পাওয়া যাচ্ছে, বাজারে বুকলেটে আরো ভালো হবে, বিকজ আপনি কার সাথে কনভারসেশন করতেছেন, বা যারা এর মধ্যে পেয়ে গেছে ওদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। ইউটিউবে ভালো আছে ইন্টারভিউ, ইউটিউব থেকে নিতে পারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন মানে এই জিনিসগুলো আপনার ভয়টা কাটবে, জড়তা কাটবে। আপনি মনে করেন যে একটা অফিসারের সাথে আপনি ইন্টারভিউ দিতেছেন, তো সেজন্য আমি এটা আপনি তো দিলে ভয় একটু কম কাটবে। বাট যদি আপনি কোনো কারো একটা বিদেশির সাথে আপনি কথোপকথন করেন, আপনার ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি একটু আসবে আপনার ভিতর থেকে, এবং যা বলবে সেটা আপনি একটু ভালো বুঝবেন। আর এই ক্ষেত্রে যদি মানে খুবই ভালো হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তো পেয়ে গেল। যদি কোনো কারণে মিসিংও হয়, সেক্ষেত্রে তো দ্বিতীয়বার আবার Yes, অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। unlimited। এটা তো এমন না না যে না না, এটা আপনার লাইফের শেষ না। না, এটা শেষ না, এটা এটা শুরু। সুযোগ থাকে। হ্যাঁ, সুযোগ আচ্ছা, থাকে। এর মধ্যে আবার কিছু জিনিস যেমন দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশিদের কিছু প্রবলেম থাকে, বেসিক ছোট ছোট কিছু প্রবলেম থাকে, হয়তো সেগুলো গুরুত্ব দেওয়া হয় না। যেমন ভোটার আইডি কার্ডের মধ্যে থাকে এক ধরনের নাম, বাংলাদেশি পাসপোর্টে থাকে এক ধরনের নাম, তারপরে গ্রিন কার্ডের মধ্যেও ডেট অফ বার্থের মধ্যে ভুল, নামের বানানের মধ্যে এই জায়গায় ই থাকছে, ছোট ছোট অনেকগুলো মিস্টেক থাকে, যেগুলো কিন্তু সিটিজেনশিপের মধ্যে পরীক্ষা বা এরকম মানে ফেডারেল কোনো কিছুতে গেলে কিন্তু সেগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয়। সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে এটাকে হেল্প করতে পারেন? যদি কেউ আপনাদের কাছে আসে যে এনআইডি তে প্রবলেম আছে বাংলাদেশে, বা পাসপোর্টের কিছু বানান টানান ভুল আছে, সেগুলোকে আপনারা ঠিক করতে পারেন? আপনার কোশ্চেন ছিল এনআইডি কার্ড নিয়ে, ওর এনআইডি যে কোনো কিছু বাংলাদেশি রিলেটেড ব্যাপারগুলো, পরবর্তীতে এগুলো তো খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। মানে আপনি বলছেন যে সেম নাম ওর, হ্যাঁ, নাম বানান ভুল বা এরকম date of birth। আমাদের দেশে যেহেতু প্রচুর কাজ হচ্ছে এনআইডি কার্ড নিয়ে, টাইপিং মিস্টেক হইতেই পারে, কারো এরর থাকতেই পারে। বাট এখন আপনি কোনো কারণে নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন, ওর আপনি রিনিউ করতে যাচ্ছেন, লেটস সি আপনার নাম মোহাম্মদ আহসান হোসাইন আর মোহাম্মদ আহসান উল্লাহ, কোনো কারণে উল্লাহতে আপনি স্পেলিং হয়তো যে ভদ্রলোক অফিসার করছে উনি টাইপ করছে এক ধরনের, আপনি আপনার পাসপোর্টে তৈরি করার সময় হয়তো এক ধরনের ছিল। আচ্ছা, এখন আপনি আইডি রিনিউ করতে যাচ্ছেন অথবা নতুন পাসপোর্ট হয়তো আরেকবার করবেন, তখন আপনার এনআইডি কার্ড ওরা, বাট এনআইডি কার্ডের আগে সামহাও আপনার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্ট করা ছিল। এখন যখন আপনি যাচ্ছেন নতুন পাসপোর্ট করার জন্য, উইদাউট এনআইডি কার্ড আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এনআইডি কার্ডে আইদার আপনার বাবার নাম ভুল আছে, স্পেলিং হোক, ওর নাম ভুল হোক, মায়ের নাম, আপনার নাম, কোথাও যদি ভুল থাকে, আনটিল আনলেস এটা ফিক্স করা ছাড়া ওরা করতে দিবে না। সো আপনার কোশ্চেন ছিল এনআইডি কার্ডে আমরা হেল্প করতে পারি কিনা। ইয়েস, কারো যদি এরকম কোনো ভাই বোনের যদি বা ভোটার আইডি কার্ডের নাম ভুল থাকে, হয়তো আব্বা আম্মা হোক অথবা ওনাদের হোক, ইয়েস, আমরা তাদেরকে হেল্প করতে পারবো। তার মানে হচ্ছে এগুলো সংশোধনযোগ্য। আচ্ছা, যেহেতু সংশোধনের কথাই বলেন, আরেকটা জিনিস হয় আমাদের অনেকে, যেহেতু আপনাকে পেলাম আসলে এই রিলেটেড প্রশ্নগুলোই আসছে, যেমন অনেকেই এই অভিযোগটা করে বা তাদের মধ্যে হয় যে গ্রিন কার্ডের এক্সপায়ারেশন চলে যায়, যে দেখা যায় যে খেয়াল করে নাই, অনেক কারণ হতে পারে। এই ক্ষেত্রে আসলে এক্সপায়ারেশন চলে গেলে একজন মানে যে রেসিডেন্ট, তিনি আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন পরবর্তীতে, বা কি কি করা উচিত তার আসলে? ওকে, আমরা সবসময় স্ট্রংলি সাজেস্ট করি যে আপনার গ্রিন কার্ড এক্সপায়ার অ্যাট লিস্ট 6 মান্থ আগে আপনি অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে রেগুলার প্রসেস। সামহাও আপনি চেক করেন। আপনার কোশ্চেন ছিল এরকম যে আমি খেয়াল করে নেই, অবহেলার কারণে হোক অথবা বাই মিস্টেকলি হোক, আমি জানি না, অথবা অনেকে বাবা মা দেশে গেল খেয়াল নাই, রাইট, এক্সপায়ারেশন চলে যায়। ওকে, এরকম ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি কি ইমার্জেন্সি ট্রাভেল করতে চান? যদি কোনো কারণে আপনি ইমার্জেন্সি ট্রাভেল করতে চান এক্সপায়ারি গ্রিন কার্ড দিয়ে, আপনাকে আগে ইউএসসিআইএস সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ওরা আপনাকে
আপনার পাসপোর্ট একটা স্ট্যাম্প করে দিবে, হুইচ ইজ ওই স্ট্যাম্পটা গুড ফর 1 ইয়ার। ওকে, আগে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওদের কাছ থেকে। আচ্ছা, একটু ক্লিয়ারলি মানে তাহলে প্রথমে যদি কারো এরকম হয়েও যায়, যদি ট্রাভেলের খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রথমে ইউএসসিএস এর সঙ্গে যোগাযোগ অ্যাপয়েন্টমেন্ট করবেন। ওকে, অ্যাপয়েন্টমেন্ট করার পরে আপনি ওদের কাছে যদি ওরা পারমিশন দেয়, আপনার বুকের মধ্যে ওরা একটা স্ট্যাম্প দিবে, স্ট্যাম্পটা দিয়ে আপনি 1 বছর পর্যন্ত ভ্যালিড আপনি ট্রাভেল করতে পারবেন। তার মানে এটাতে মানে ঘাবড়ানোর তেমন কিছু, খুব যদি ইমার্জেন্সি হয়ে যায় দেন আপনি এটা করতে পারেন, আদারওয়াইজ অলওয়েজ চেষ্টা, আমরা সবাই খেয়াল রাখি, বাট এরকম যাতে কারো না হয় অবশ্যই হচ্ছে 6 মান্থ আগে যেন আমরা রিনিউ করে নেই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এটা রিনিউ না করলেও চাইলে উনি ট্রাভেল করতে পারবে যদি ইউএসসিএস থেকে অনলি পারমিশন। সেক্ষেত্রে পরবর্তীতে ওনার কোনো সমস্যা হবে কিনা? আপনি তো ইউএসসিএস তে পারমিশন নিয়েই যাচ্ছেন, আপনি আমাকে অনুমতি দিলেন এন্ট্রি করার জন্য অথবা বের হওয়ার জন্য, উইথ অনুমতি তো উনি গেলেন, কেন প্রবলেম হবে? তাহলে সেই ক্ষেত্রে না, কোনো সমস্যা হবে না। বেলাল ভাই, আমাদের একজন দর্শক রয়েছে লাইনে, আমরা দর্শকের ফোনটা নিয়ে আবার আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার কোয়েশ্চেন হলো অ্যাসাইলাম বেস ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কানাডা যেতে হলে কি কানাডার ভিসা লাগবে না এমনিতেই যাওয়া যাবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যদি আমার বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসা অ্যাক্টিভ থাকে আর আমার ট্রাভেল ডকুমেন্ট থাকে আমেরিকান ট্রাভেল ডকুমেন্ট, স্টিল কি আমাকে ভিসা নিতে হবে কানাডার? টু ডিফারেন্ট কোয়েশ্চন, একটু যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার বলবো। আচ্ছা, আমরা বুঝতে পারছি, আপনি একটু লাইনে থাকেন, আমরা বেলাল ভাই থেকে জেনে নিই। আরেকটা কোন দেশে বললো? হ্যাঁ, আমি বলছি বেলাল ভাই, উনি যেটা প্রশ্ন করলো যে উনি অ্যাসাইলামে আপনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট আছে ওনার, তো ট্রাভেল ডকুমেন্টের জন্য ওনার যদি কানাডাতে ট্রাভেল করতে চায় তাহলে কি ওনার কানাডার ভিসা নিতে হবে কিনা ওনার পাসপোর্টে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি আগে থেকে কানাডার ভিসা থেকে থাকে সেক্ষেত্রেও কি ওনাকে নিতে হবে কিনা, বা কি কোনো প্রবলেম হবে কিনা ওনার ট্রাভেল করতে? উনি বলছে ওনার ভিসা যদি থাকে, ভিসা এক্সপায়ার না হলে তার লাগবে না। ওনার যতদিন বাংলাদেশের পাসপোর্টটা, যখনই ওনার ভিসা ইস্যু করা থাকুক, যতদিন ওনার বাংলাদেশের পাসপোর্ট এক্সপায়ার ততদিন কানাডা ভিসা দেয়। কারো পাসপোর্ট যদি 10 বছরের ভ্যালিড থাকে 10 বছরের ভিসা দেয়, 5 বছরের ভ্যালিড থাকলে 5 বছরের ভিসা। সো উনি জাস্ট চেক করবেন কতদিনের আছে, যদি আপনার ভিসা থাকে আপনাকে নিতে হবে না। আচ্ছা, যদি উনি না থাকলে ভিসা লাগবে ওনার। উনি যেহেতু এসএলএম এর ট্রাভেল ডকুমেন্ট লাগবে, তার মানে হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি ট্রাভেল করতে পারবেন না, ভিসা লাগবে, কানাডার জন্য ভিসা লাগবে। সেক্ষেত্রে ভিসা নিতে গেলে কি রেগুলার প্রসেসগুলো ওনাকে মেইনটেইন করতে হবে, যে একজন ট্রাভেলার যেভাবে? ইয়েস, উনি পারবে, আমরা ভিসা করি, উনি চাইলে কানাডা ভিসা অ্যাপ্লাই করতে পারবে, আপনারা এখানে হেল্প করতে পারবেন। তার মানে উনাকে ওনার পাসপোর্টে রেগুলার ভিসা নিয়ে তারপরে ট্রাভেল করতে হবে। জি, আরো একজন দর্শক রয়েছেন, বেলাল ভাই, আমরা একটু ওনার ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এনআইডি কার্ডে হচ্ছে আমার জন্ম তারিখ ভুল এসেছে, এখন এটা কিভাবে সংশোধন করতে পারবো, বা এই ব্যাপারে আপনারা কি কোনো সহযোগিতা করতে পারবেন কিনা? আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ ভুল রয়েছে, জন্ম তারিখ না সাল? অ্যাকচুয়ালি জন্ম সালটা ভুল আছে এবং হচ্ছে মাসটা ভুল আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু লাইনে থাকুন, আপনি শুনতে থাকুন। বেলাল ভাই, উনি বললো উনার এনআইডি কার্ডে জন্ম সাল এবং মাসেরও একটু ভুল আছে, সেইটা উনি সংশোধন করতে পারবে কিনা, বা করলে কিভাবে করতে হবে? ওনার যদি বার্থ সার্টিফিকেট থাকে এবং বার্থ সার্টিফিকেট যদি কারেক্টটা থাকে, উনি যদি ওইটা চায়, ইয়েস, সম্ভব, উনি করতে পারবে। সো উনি যদি এরকম চায় হেল্প আমাদের কাছে, ওনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। কিন্তু বার্থ সার্টিফিকেট যদি না, উনি বলছে ভুল, দুইটাতে যদি ভুল থাকে তাহলে দেন ওইটাই আপনার। আচ্ছা, বার্থ সার্টিফিকেট লেটস 1995, বাট ভোটার আইডি কার্ডে 1998, সেটা ঠিক করা অবশ্যই ওটা ঠিক করা যাবে এবং ঠিক করতে পারবো। এখন যদি ওনার দুইটাই 98 হয়, এখন উনি বলে 95, দেন ইজ ইট টাফ। ধন্যবাদ বেলাল ভাই, আসলে আপনি মানে হচ্ছে সমাধান, কোনো না কোনো ভাবে একটা সমাধান থাকে আপনার থেকে, আমরা সবসময় ভালো সংবাদগুলোই পেয়ে থাকি, কিন্তু আমাদের সময় এতই কম। আসলে আজকে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, হয়তো অন্য কোনো দিন আপনার সঙ্গে অন্য বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। যেমন এখন হজ মৌসুম শুরু হচ্ছে, আপনি হয়তো 15 তারিখ থেকে শুরু হবে, 13 তারিখ থেকে হজের ভিসা, হয়তো আপনি সেটা নিয়েও প্রসেস করবেন। আমরা হয়তো আগামী কোনো প্রোগ্রামে আপনার এই হজ ব্যাপার নিয়ে আলোচনা করবো। অবশ্যই দর্শকরা আপনাকে দেখছেন এবং হজ রিলেটেড যে কোনো ভিসার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। জাস্ট সকলের জন্য একটা হেডস আপ দিয়ে রাখতে চাই, অনেকদিন যাবত যেহেতু ওমরা হজ বন্ধ ছিল, অনেকের ইচ্ছা যে আমি কবে যাব, ওনাদের জন্য সুখবর হচ্ছে 15 জুন থেকে আপনারা হজে যেতে পারবেন। ওমরা হজ তো শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। সো ওমরা হজ শুরু হবে 15 জুন থেকে, যদি কারোর লাগে। আর ভিসা ইস্যু শুরু হবে 13 জুন থেকে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।